আজকে আমি আলোচনা করব ক্যাপিটাল ফর্মেশন নিয়ে। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক এই ক্যাপিটাল ফর্মেশন। ক্যাপিটাল ফর্মেশন কি সেটি আগে আমি আলোচনা করব। ক্যাপিটাল ফর্মেশন বলতে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টিং ইয়ারে মোট যে আউটপুট বা কারেন্ট যে আউটপুট তার সঙ্গে যদি ইম্পোর্ট সংযুক্ত করা হয় এবং সেই সমষ্টিগত পরিমাণ থেকে টোটাল কনজামশান এবং এক্সপোর্ট যদি আমরা বাদ দিয়ে থাকি, তাহলে যে অবশিষ্ট অংশটি পড়ে থাকবে সেটিকে সাধারণভাবে ক্যাপিটাল ফর্মেশন বলা হয় বা অ্যাডিশনাল পার্ট অফ ক্যাপিটাল বলা যেতে পারে। তোমরা বোর্ডে দেখো, বোর্ডে লেখা রয়েছে ক্যাপিটাল ফর্মেশন কারেন্ট আউটপুট প্লাস ইম্পোর্ট মাইনাস কনজামশন প্লাস এক্সপোর্ট। অর্থাৎ টোটাল একটি নির্দিষ্ট অ্যাকাউন্টিং ইয়ারে কোনো দেশের মোট যে জিডিপি তার সঙ্গে যদি আমি ইম্পোর্ট সংযুক্ত করি এবং সেই টোটাল ফল থেকে আমি কনজামশান এবং এক্সপোর্ট যদি বিয়োগ করে থাকি, তাহলে যে পার্টটি পাবো আমরা সেটিকে সাধারণ অর্থে ক্যাপিটাল ফর্মেশন বলে। এই ক্যাপিটাল ফর্মেশন পার্টটি দুটি ভাগে বিভক্ত। এক হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল ফর্মেশন, অপরদিকে হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হলো ফিজিক্যাল ক্যাপিটাল ফর্মেশন নিয়ে আলোচনা। ফিজিক্যাল ক্যাপিটাল ফর্মেশন বলতে কোন বিষয়গুলোকে বোঝায়? ফিজিক্যাল ক্যাপিটাল ফর্মেশন হলো ফিক্সড যে ক্যাপিটাল রয়েছে দেশে, সেই ফিক্সড ক্যাপিটাল তার সঙ্গে যে চেঞ্জ ইন ইনভেন্টরি, অর্থাৎ ইনভেন্টরির পরিবর্তন ঘটলে তার টোটাল সমষ্টিকে আমি বলবো গ্রস ক্যাপিটাল ফর্মেশন। গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন, দ্যাট মিন্স কনস্ট্রাকশন, মেশিনারি, ইকুইপমেন্ট এক্সেট্রা, অর্থাৎ যেটা স্থায়ীভাবে যার ফর্মেশন হয়ে থাকে বা বলা যেতে পারে যেটি সাধারণত কোনো প্রোডাকশনের ক্ষেত্রে মূল ভূমিকা গ্রহণ করে থাকে, সেই রকম বিষয়গুলোকে আমি বলবো ফিক্সড ক্যাপিটাল, বা যেটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং ইয়ারে সেটি প্রতিষ্ঠিত হলেও তার রেজাল্ট বা তার এফেক্ট পরবর্তী অ্যাকাউন্টিং ইয়ারগুলোতেও পাওয়া যাবে। সেই ধরনের বা সেই নেচারের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালকে আমি বলবো ফিক্সড ক্যাপিটাল। এবং তার উদাহরণ কনস্ট্রাকশন, দ্যাট মিন্স কোনো বিল্ডিং, অর্থাৎ কোনো একটি সাধারণ একটা উদাহরণ দিয়ে যদি বোঝানো যায়, তাহলে কোনো একটা ফ্যাক্টরির যে পরিকাঠামো বা বলা যেতে পারে ফিজিক্যাল স্ট্রাকচার, সেই ফিজিক্যাল স্ট্রাকচারকে আমি বলবো কনস্ট্রাকশন। অপরদিকে সেই ফ্যাক্টরির যে মেশিনারি ইউজ করে আউটপুট করানো হবে সেটি মেশিনারি এবং ইকুইপমেন্ট পার্টে রয়েছে। অপরদিকে উক্ত ফ্যাক্টরিতে যে র মেটেরিয়াল ব্যবহার করে আউটপুটটি করা হবে সেটিকে আমি বলবো ইনভেন্টরি। অর্থাৎ এখানে ইনভেন্টরি বলতে স্টক বোঝায়, এবং এই স্টক বলতে এখানে র মেটেরিয়াল, সেমি ফিনিশ গুডস অ্যান্ড ফিনিশ গুডস, এদেরকে একত্রে ইনভেন্টরি বলা হয়। অর্থাৎ ইনভেন্টরি যদি পরিবর্তন ঘটে থাকে, তাহলে সেই পরিবর্তিত ফল এবং যে গ্রস ফিক্সড ক্যাপিটাল, অর্থাৎ যে ফিক্সড নেচারের যে ক্যাপিটাল রয়েছে তার যদি পরিবর্তন ঘটে থাকে, এই দুটোর সমষ্টিকে একসঙ্গে বলবো আমি ফিজিক্যাল ক্যাপিটাল ফর্মেশন। এবার অপরদিকে হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন কাকে বলবো? হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্টের পার্টটিকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ সেটি সরাসরি ক্যাপিটাল তাকে বলা না হলেও সেটি ক্যাপিটালের অনুরূপ ভূমিকা পালন করে থাকে। প্রশ্ন উঠতে পারে কীরকমভাবে? হিউম্যান ক্যাপিটাল ফর্মেশনের জন্য বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের জন্য ইনভেস্টমেন্ট করা হয়। হিউম্যান ডেভেলপমেন্টের জন্য যেমন এডুকেশনের জন্য ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে, হেলথ ইমপ্রুভমেন্টের জন্য ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে, এছাড়া বিভিন্ন ইনফরমেশনের জন্য ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমি ইনভেস্টমেন্ট হিসেবে দেখে থাকি, কিসের জন্য ইনভেস্টমেন্ট করা হচ্ছে? একজন ব্যক্তিকে বা একজন হিউম্যান বিংকে ডেভেলপ করা হয়। তাকে ডেভেলপ করার উদ্দেশ্য হচ্ছে সে পরবর্তীকালে অ্যাজ এ ক্যাপিটাল হিসাবে আর্নিং করবে, অর্থাৎ দেশের জিডিপি বাড়াতে সাহায্য করবে। সেই জন্য একে আমি বলবো হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন। এই বিষয়টি আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে
মূলত আলোচনা হবে ফিজিক্যাল ক্যাপিটাল ফর্মেশন নিয়ে। ফিজিক্যাল ক্যাপিটাল ফর্মেশন যেটা গঠন হয়ে থাকে, সেটি গঠন করার ক্ষেত্রে তার ব্যাক এন্ডে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে সেটি হলো মূলত ইনভেস্টমেন্ট এবং সেভিংস। ইনভেস্টমেন্ট এবং সেভিংস এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ। এই সেভিংস বিষয়টি আগে আলোচনা করব, করার পরে আমি ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে দেখো এই ব্র্যাকেটের মধ্যে একটি বিষয় উল্লেখ করা হয়েছে। পরপর যে প্রসেসে ক্যাপিটাল ফর্মেশন হয় সেটি হলো ফার্স্টে সেভিংস, নেক্সট ইনভেস্টমেন্ট, থার্ড ওয়ান হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন। অর্থাৎ বেসিক পার্ট সেভিংস, এবং এই সেভিংসটার ক্ষেত্রে সাধারণত তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে। সেভিংসটা যে সেক্টরগুলো থেকে সেভিংস এসে থাকে সেই রকম তিনটি ব্রড সেক্টর ভাগ করা হয়েছে। একটি হাউস হোল্ড সেক্টর, একটি প্রাইভেট কর্পোরেট সেক্টর, একটি পাবলিক সেক্টর। মূলত যে সমস্যাটা হয়ে থাকে এস্টিমেশনের ক্ষেত্রে সেটি হলো হাউস হোল্ড সেক্টরের যে সেভিংস, সেই সেভিংস ক্যালকুলেশনের ক্ষেত্রেই মূলত সমস্যা হয়ে থাকে। এই হাউস হোল্ড সেক্টরকে আবার তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে, তিনটি পার্টে ভাগ করা হয়েছে। ফার্স্ট ওয়ান ইন্ডিভিজুয়াল, সেকেন্ড ওয়ান সোল প্রোপ্রাইটার অ্যান্ড পার্টনারশিপ ফার্ম, অ্যান্ড থার্ড ওয়ান নন প্রফিট অর্গানাইজেশন। এই তিনটে পার্টকে একত্রে হাউস হোল্ড সেক্টর বলা হয়ে থাকে। এবং এই হাউস হোল্ড সেক্টরের যে সেভিংসের পার্ট, সেই সেভিংস সাধারণত দু রকম হয়ে থাকে। নাম্বার ওয়ান ফিনান্সিয়াল সেভিংস, নাম্বার টু ফিজিক্যাল অ্যাসেটস ক্রিয়েশন বা ফিজিক্যাল অ্যাসেটস পারচেজ। তো এই দু ধরনের সেভিংস ইন্ডিভিজুয়াল, সোল প্রোপ্রাইটার অ্যান্ড পার্টনারশিপ ফার্ম অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন করে থাকে। আরবিআই সাধারণত অ্যাজ পার কে.এন. রাজ কমিটি 1981 সালে এই কমিটির সুপারিশ ক্রমে হাউস হোল্ড সেক্টরের যে ফিনান্সিয়াল সেভিংস পার্টটি, সেই ফিনান্সিয়াল সেভিংস পার্টটির এস্টিমেশন করে থাকে আরবিআই। এবং তার সঙ্গে সঙ্গে প্রাইভেট কর্পোরেট সেক্টরের যে টোটাল সেভিংস পার্ট, সেই সেভিংস পার্ট এবং হাউস হোল্ড সেক্টরের অনলি ফিনান্সিয়াল সেভিংস পার্টটির এস্টিমেশন করে থাকে আরবিআই। অপরদিকে হাউস হোল্ড সেক্টর তার যে তিনটে পার্ট রয়েছে, এই তিনটে পার্টের যে ফিজিক্যাল নেচারের যে অ্যাসেটসগুলো, যেমন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাসেটস অ্যান্ড আদার সোল অ্যান্ড পার্টনারশিপ ফার্মস, নন প্রফিট অর্গানাইজেশন, এদের যে ফিজিক্যাল অ্যাসেটসগুলো, সেই অ্যাসেটসগুলোর ক্ষেত্রে দু ধরনের সংস্থা কাজ করে থাকে এস্টিমেশনের জন্য। যে দু ধরনের সংস্থা দুটোই সিএসওর আন্ডারে কাজ করে থাকে। নাম্বার ওয়ান এআইডিএস, যেটি ইন্ডিভিজুয়ালের এস্টিমেশন, ফিজিক্যাল অ্যাসেটসের এস্টিমেশন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে করে থাকে। অপরদিকে সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ ফার্ম অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন, এদের যে ফিজিক্যাল নেচারের যে অ্যাসেটসগুলো সেগুলোর এস্টিমেশন করে থাকে এন্টারপ্রাইজ সার্ভে অফ ইন্ডিয়া। এবং ফিনান্সিয়াল পার্টটি আমি আগেই বললাম আরবিআই সেটা এস্টিমেট করে থাকে। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এরপরে আমি আসবো প্রাইভেট কর্পোরেট সেক্টর। প্রাইভেট কর্পোরেট সেক্টরের সাধারণত যে সেক্টরগুলোকে একত্রে এস্টিমেশন করা হয় সেগুলি হলো এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনএসিট নন ফিনান্সিয়াল কর্পোরেশন, প্রাইভেট কোম্পানি, কোঅপারেটিভ, এই সমস্ত বিষয়গুলোকে বলা হচ্ছে প্রাইভেট কর্পোরেট সেক্টর। এই প্রাইভেট কর্পোরেট সেক্টরের সেভিংস পার্টের মধ্যে কোন কোন বিষয়গুলো আসে? প্রথমত আনডিস্ট্রিবিউটেড প্রফিট, সেটি আসে। দ্বিতীয়ত ফরেন ইনফ্লো, ফরেন ইনভেস্টমেন্ট যদি হয়ে থাকে সেই সমস্ত সংস্থাগুলোতে, এইগুলোকে একত্রে আমি বলবো প্রাইভেট কর্পোরেট সেক্টরের সেভিংস পার্ট। এবার পাবলিক সেক্টরের যে ডিপার্টমেন্টগুলো সংযুক্ত থাকে সেভিংসের ক্ষেত্রে, যেটি আলোচনার মধ্যে আসে, সেইগুলি হলো তিনটি ডিপার্টমেন্ট বা তিনটি হেডের রয়েছে। একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, 2 নম্বর ডিপার্টমেন্ট অফ কমার্শিয়াল আন্ডারটেকিং, 3 নম্বর নন ডিপার্টমেন্টাল কমার্শিয়াল আন্ডারটেকিং। এখন প্রশ্ন আসতে পারে এদের বেসিক নেচার ডিফারেন্সটা কী আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সাধারণত যে সরকারের যে মূল যে সমস্ত অফিস আদালতগুলো রয়েছে সেই অফিসগুলোকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা বলা যেতে পারে সাধারণত ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সংযুক্ত যে ডিপার্টমেন্টগুলো, সেই ডিপার্টমেন্টগুলোকে আমি বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট বাদে রয়েছে ডিপার্টমেন্টাল
কমার্শিয়াল আন্ডারটেকিং। ডিপার্টমেন্টাল কমার্শিয়াল আন্ডারটেকিং বলতে কাদের বোঝানো হয়ে থাকে? যে সমস্ত আন্ডারটেকিং সংস্থাগুলো সাধারণত মিনিস্ট্রির আন্ডারে থাকে, মিনিস্ট্রির আন্ডারে সেগুলো কাজ করে থাকে, তাদের আমি বলবো ডিপার্টমেন্টাল কমার্শিয়াল আন্ডারটেকিং। তো উদাহরণ এখানে যেমন পাওয়ার, ইরিগেশন এক্সেট্রা, অর্থাৎ হাইড্রো ইলেকট্রিসিটি, নেক্সট হচ্ছে ইরিগেশন, এই সমস্ত যে কমার্শিয়াল আন্ডারটেকিংগুলো রয়েছে সেই কমার্শিয়াল আন্ডারটেকিংগুলো ডিপার্টমেন্টের আন্ডারে তারা কাজ করে থাকে। অপরদিকে নন ডিপার্টমেন্টাল কমার্শিয়াল আন্ডারটেকিং কোনগুলোকে বলা হয়ে থাকে? বিভিন্ন ন্যাশনালাইজ ব্যাংক, বিভিন্ন ফিনান্সিয়াল কর্পোরেশন যেটা গভর্নমেন্টের অধীনস্থ, এছাড়া দামোদর ভ্যালি কর্পোরেশন, তাছাড়া রয়েছে বিভিন্ন স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, রয়েছে এলআইসি এবং বিভিন্ন কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি, এদেরকে আমি বলবো নন ডিপার্টমেন্টাল কমার্শিয়াল আন্ডারটেকিং। তো এই সমস্ত পাবলিক সেক্টর যারা কি করে, যে একদিকে রেভিনিউ আর্ন করে, অপরদিকে পাবলিক এক্সপেন্ডিচার করে থাকে। এই রেভিনিউ আর্ন সাধারণত কীভাবে হয়ে থাকে? ট্যাক্স রেভিনিউ হতে পারে, নন ট্যাক্স রেভিনিউ হতে পারে। ট্যাক্স রেভিনিউ সাধারণত ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশনের মধ্যে দিয়ে ট্যাক্স রেভিনিউ পাবলিক সেক্টরে চলে আসে বা গভর্নমেন্টের কাছে আসে। অপরদিকে নন ট্যাক্স রেভিনিউ বলতে যে সমস্ত কমার্শিয়াল আন্ডারটেকিংগুলো রয়েছে যেটা সরকারের অধীনস্থ, তারা কি করে? সাধারণত ডিভিডেন্ড আকারে বা প্রফিট আর্ন করে থাকে। সেই প্রফিটগুলো এবং ফরেন কিছু সাহায্য পেয়ে থাকে সেই সংস্থাগুলোতে বা ইনভেস্টমেন্ট হয়ে থাকে। তাদের সেই সমষ্টিগত ফল বা বলা যেতে পারে একদিকে ট্যাক্স রেভিনিউ, অপরদিকে নন ট্যাক্স রেভিনিউ, যেটাকে আমি নন ট্যাক্স রেভিনিউর মধ্যে ডিভিডেন্ড অফ প্রফিট পড়তে পারে, অপরদিকে এছাড়া রয়েছে ফরেন এড এবং এছাড়াও সরকারের ক্ষেত্রে যদি দেখা যায় যে বাজেটে ফিসক্যাল ডেফিসিট হয়েছে, তাহলে সাধারণত গভর্নমেন্ট কী করে? ডেফিসিট ফিন্যান্সিংয়ের মাধ্যমে সেই ঘাটতিটা মেটানোর চেষ্টা করে, অর্থাৎ মার্কেট থেকে বরোইংটা করে, যার ফলে কী হয়? সরকারের হাতে প্রচুর পরিমাণে রেভিনিউ চলে আসে। যদিও সেটা তাদের কাছে লায়াবিলিটি, কিন্তু সাময়িক কালের জন্য সেই রেভিনিউটা দিয়ে গভর্নমেন্ট কী করে? বিভিন্ন এক্সপেন্ডিচার করে থাকে ক্যাপিটাল নেচারে। ক্যাপিটাল নেচারে এক্সপেন্ডিচার কেন বলছি? কারণ সেই এক্সপেন্ডিচারগুলো করে থাকে প্ল্যান্ড হেডে এবং তার ফলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সোর্স অফ ইনকাম ওপেন হয়ে যায়। সেই জন্য সেগুলো আমি বলবো ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচার। এই ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচারগুলো কী কী হতে পারে? যেমন রোড অ্যান্ড কনস্ট্রাকশন, হসপিটালস, স্কুল, কলেজ, এই ধরনের বিভিন্ন গভর্নমেন্টের যে সমস্ত স্কিম হেরে যে সমস্ত ডেভেলপমেন্ট মূলক কাজ করে থাকে গভর্নমেন্ট, সেইগুলো পাবলিক এক্সপেন্ডিচার পড়ে এবং সেগুলো ডাইরেক্টলি স্টেটের একটি করে ক্যাপিটাল হিসেবে এস্টিমেশন হয় বা ক্যাপিটাল হিসেবে সেগুলোকে দেখানো হয়ে থাকে। তাহলে এটা পেলাম আমি পাবলিক সেক্টরের সেভিংস অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচারের নেচার, এবং এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাই ক্যাপিটাল ফর্মেশনে সহায়ক হয়ে থাকে। এবার আলোচ্য বিষয় হলো, এই যে আমি তিনটে সেগমেন্টে ভাগ করলাম, একদিকে হাউস হোল্ড সেক্টর যেখানে ইন্ডিভিজুয়াল, সোল প্রপার্টরশিপ, পার্টনারশিপ ফার্ম, অপরদিকে নন প্রফিট অর্গানাইজেশন, এদের যে ফিনান্সিয়াল সেভিংস এবং এদের যে ফিজিক্যাল অ্যাসেটস, এই ফিজিক্যাল অ্যাসেটস এবং ফিনান্সিয়াল সেভিংস একদিকে যেমন আরবিআই ফিনান্সিয়াল পার্টটা এস্টিমেট করে থাকে, অপরদিকে ফিজিক্যাল অ্যাসেটস পার্টটা সিএসও করে থাকে। সিএসও তার যে দুটো ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের মাধ্যমে সেটা করে থাকে, এবং এই দুটো বিষয় যখন এস্টিমেশন হয়ে যায় সেগুলো কম্পাইলেশনের দায়িত্ব থাকে সিএসওর উপরে, যদিও সেই সিএসও বর্তমানে এনএসও নামে পরিবর্তিত হয়েছে। তাহলে যে ওভারঅল আমি বিষয়টি এখানে আলোচনা করলাম তার মধ্যে আমি সেভিংস পার্টটাকে বিস্তারিত আলোচনা করলাম। এই সেভিংস পার্টটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, যদি সেভিংস যথেষ্ট পরিমাণে না হয় তাহলে ইনভেস্টমেন্টের যে পার্টটি, সেই ইনভেস্টমেন্টের পার্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না ক্যাপিটাল ফর্মেশনের ক্ষেত্রে। কারণটা কি? কারণ সেভিংস যদি যথেষ্ট পরিমাণে হয় এবং সেই সেভিংস যদি মোবিলাইজড হয়ে ইনভেস্টমেন্ট আকারে রূপান্তরিত হয়, তখনই সেই ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ফর্মেশনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, কে মোবিলাইজেশনের ভূমিকাটা নিয়ে থাকে? কারণ সব থেকে যে সমস্যা
বা সমস্যার কথা বলা যেতে পারে এই সেভিংসের ম্যাটারটা নিয়ে, সেটি হলো হাউস হোল্ড সেক্টরের যে সেভিংস এবং তার সংক্রান্ত যে ক্যাপিটাল ফর্মেশন বা ইনভেস্টমেন্ট, সেটাই মূলত সমস্যা এস্টিমেশনের ক্ষেত্রে হয়ে দাঁড়ায়। কারণ যথার্থ পরিমাণে এই ক্যাপিটাল অ্যাসেটের যে পরিমাণ সেটা জানা সম্ভব হয় না। সেই জন্য কী হয়েছে যে সাধারণত এই হাউস হোল্ড সেক্টরে যারা সেভিংস করছে, সেটা আইদার ফিনান্সিয়াল সেভিংস হতে পারে বা ফিজিক্যাল অ্যাসেট সেভিংস হতে পারে, তাদেরকে সাধারণত মোবিলাইজ করা হয় এই সেভিংসটাকে যাতে কনভার্ট করে ইনভেস্টমেন্ট রূপে। এবং এই মোবিলাইজেশন ভূমিকাটা গ্রহণ করে থাকে বিভিন্ন গভর্নমেন্ট পলিসি, যেমন একটা হচ্ছে ফিসক্যাল পলিসি, তারপরে নেচার অফ ক্যাপিটাল মার্কেট, ক্যাপ মার্কেট, এরকম একাধিক বিষয় রয়েছে। সেই একাধিক বিষয়গুলো সাধারণত হাউস হোল্ড সেক্টরকে মোবিলাইজ করে ইনভেস্টমেন্ট করার জন্য। কারণ হাউস হোল্ড সেক্টর থেকে সব থেকে বেশি সেভিংস হয় এবং সব থেকে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট আকারে ক্যাপিটাল ফরমেশনের জন্য সেই সেভিংসটা ব্যবহৃত হয়ে থাকে। সেই জন্য টার্গেট হয় হাউস হোল্ড সেক্টরের যারা রয়েছে তাদেরকে মোবিলাইজ করে ইনভেস্টমেন্টের যে সেক্টর, সেই সেক্টরে নিয়ে আসা, এবং এই মোবিলাইজেশনের দায়িত্ব পালন করে থাকে সাধারণত বিভিন্ন ধরনের পলিসি, যেটা গভর্নমেন্ট পলিসি হতে পারে বা প্রাইভেট পলিসি হতে পারে। সেই পলিসিগুলোর দ্বারা যখন সেটা মোবিলাইজড হয়ে যায়, তখন সেই সেভিংসটা কনভার্টেড হয় ইনভেস্টমেন্ট রূপে, অর্থাৎ রিয়াল সেভিংস তখন কনভার্টেড হয় কী হিসাবে, ইনভেস্টমেন্ট রূপে কনভার্ট হওয়ার পরে সেই ইনভেস্টমেন্ট কী হয়, ক্যাপিটাল ফর্মেশনের ভূমিকা নেয়। কীভাবে ক্যাপিটাল ফর্মেশনের ভূমিকা নিয়ে থাকে, জাস্ট একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে বা বোঝানো যেতে পারে। ধরা যাক কোনো এক ব্যক্তি 100 টাকা সঞ্চয় করেছে, সেই 100 টাকার মধ্যে তার মনে হলো সে ইনভেস্টমেন্ট করবে 50 টাকা, অর্থাৎ বাকি 50 টাকা সেভিংস করলেও সে একমাত্র এই 50 টাকাটাই সে ইনভেস্টমেন্ট করেছে। সেভিংস 100 টাকা, বাট সে ইনভেস্ট করেছে 50 টাকা, আর 50 টাকা সে লিকুইড রূপে নিজের কাছে রেখে দিয়েছে। তাহলে এই 50 টাকাটা অ্যাসেট ক্রিয়েশনে কোনো ভূমিকা নিচ্ছে না, বা বলা যেতে পারে ক্যাপিটাল ফর্মেশনে কোনো ভূমিকা নিচ্ছে না। যতক্ষণ সেই সেভিংসের পার্টটি ক্যাপিটাল ফর্মেশনের ভূমিকা না নেবে, যতক্ষণ সেভিংসের পার্টটি ইনভেস্টমেন্ট আকারে রূপান্তরিত না হবে, ততক্ষণ পর্যন্ত সেটি ক্যাপিটাল ফর্মেশনের ভূমিকা নেবে না। তাহলে এই ক্ষেত্রে সেই একমাত্র 50 টাকাটি ক্যাপিটাল ফর্মেশনের ভূমিকা নেবে, কারণ এই 50 টাকা ইনভেস্টমেন্ট আকারে ক্যাপিটাল মার্কেটে প্রবেশ করেছে। ক্যাপিটাল মার্কেটে প্রবেশ করার পরে সেটি, ধরা যাক এক্স নামক একটি সংস্থা ক্যাপিটাল মার্কেট থেকে এই 50 টাকা ঋণ নিয়েছে। 50 টাকা ঋণ নেওয়ার পরে সেই 50 টাকা দিয়ে সে কী করেছে, একটি মেশিন কিনেছে। মেশিনটা কেন কিনেছে? মেশিনটা কিনেছে যাতে সে আউটপুট করতে পারে, অর্থাৎ প্রোডাকশন করতে পারে। তাহলে এই মেশিনটিকে আমি বলবো ক্যাপিটাল ফর্মেশন, বা এই ক্যাপিটাল বলবো। তো সুতরাং 100 টাকা সেভিংস হলো, তার মধ্যে রিয়াল সেভিংস হিসেবে 50 টাকা ইনভেস্টেড হলো, এবং এই 50 টাকা যখন ক্যাপিটাল মার্কেটে প্রবেশ করলো, এবং ক্যাপিটাল মার্কেট থেকে এই 50 টাকা কোনো একজন বিজনেস হাউস হোক বা গভর্নমেন্ট হোক, যে কেউ হোক, সেটা ক্যাপিটাল ক্রয়ের জন্য ব্যবহার করছে, তখন আমি সেই পার্টের অ্যামাউন্টটাকে আমি বলবো ক্যাপিটাল ফর্মেশন পার্ট, বা বলা যেতে পারে সেই যে ফিক্সড অ্যাসেট রূপে যেটা পরিবর্তিত হলো, সেই ফিনান্সিয়াল পার্টটি সেই ফিক্সড অ্যাসেট হিসেবে যখন পরিবর্তিত হলো, তখন সেই ফিক্সড অ্যাসেটটাকে আমি বলবো ক্যাপিটাল ফর্মেশন। তার আগে পর্যন্ত ফিনান্সিয়াল পার্টটাকে আমি ক্যাপিটাল ফর্মেশন বলবো না। দ্যাট মিনস ফিনান্সিয়াল পার্ট কনভার্টেড ইন্টু ফিক্সড ক্যাপিটাল অর চেঞ্জ ইন ইনভেন্টরি ইজ কল্ড ক্যাপিটাল ফর্মেশন। এখন প্রশ্ন হতে পারি যে এই ক্যাপিটাল ফর্মেশনের যে পার্টটি, সেই ক্যাপিটাল ফর্মেশন করে বা ক্যাপিটাল বৃদ্ধি করে কি হবে, এই বিষয়টি নিয়ে ছোট্ট একটি উদাহরণ দেওয়া দরকার রয়েছে। উদাহরণটি হলো, ধরা যাক এই 50 টাকা যেটা মেশিন কিনতে ব্যবহার হলো, এই মেশিনটি 1 ইউনিট আউটপুট করবে, অর্থাৎ 1 ইউনিট অতিরিক্ত উৎপাদন করবে। তাহলে এই 1 ইউনিট অতিরিক্ত উৎপাদন করার ফলে
ধরলাম আগে যদি জিডিপি 100 টাকা হতো, ধরে নিলাম এই এক্স নামক সংস্থাটি একটি সংস্থা রয়েছে গোটা দেশে, এবং সেই সংস্থা শুধুমাত্র তার যে ইনকাম, সেই ইনকাম ইজ ইকুয়াল টু ভারতের জিডিপি বা দেশের জিডিপি। তাহলে আগে এই সংস্থাটি, ধরুন এক্স, এই সংস্থাটি 100 টাকার উৎপাদন করত। অতিরিক্ত তাকে 1 টাকা উৎপাদন করার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, বা যে পরিমাণ টাকা খরচ করে তাকে মেশিন অতিরিক্ত কিনতে হবে, সেটি হলো 50 টাকা। অর্থাৎ 50 টাকা দিয়ে সে আরও একটি নতুন মেশিন কিনল। সেই মেশিনের উৎপাদন ক্ষমতা 1 ইউনিট, অর্থাৎ 101 টাকা করার জন্য তাকে অতিরিক্ত যে 1 টাকাটা বৃদ্ধি হলো, সেই অতিরিক্ত 1 টাকাটা এই 50 টাকা ইনভেস্ট করার জন্য সে জিডিপির পরিমাণ 1 বাড়াতে পারলো। তাহলে আমার প্রশ্ন আসতে পারে, এই মেশিনটার দাম যদি 30 টাকা হতো, তাহলেও তার ইউনিট হয়তো দেখা হবে 1 টাকা। অর্থাৎ এই যে রেশিওটা, অর্থাৎ ক্যাপিটাল ভার্সাস আউটপুট, এই যে ক্যাপিটালের সঙ্গে আউটপুটের যে রেশিও, অর্থাৎ কত পরিমাণ ক্যাপিটাল প্রয়োগ করলে পরে আমি কত পরিমাণ জিডিপি উৎপাদন করতে পারবো বা আউটপুট করতে পারবো, তার যে রেশিওটা, সেই রেশিওটাকে বলা হয় আইসিওআর, দ্যাট মিনস ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। এই ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিওর ভিত্তিতে বোঝা যায় যে ক্যাপাসিটি বিল্ডিং কতটা পরিমাণে হয়েছে, অর্থাৎ তার এফিসিয়েন্সি কতটা রয়েছে। এইটাও আমাদের কিন্তু এই ক্যাপিটাল ফর্মেশনের ক্ষেত্রে জানা খুব গুরুত্বপূর্ণ। তো ওভারঅল এই হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটাল ফর্মেশন নিয়ে মোরলেস বক্তব্য। তাহলে এই টোটাল যে বিষয়টা আমি বললাম, সেই বিষয়টি আর একবার সিনপসিস আকারে বলে নেওয়া যাক, যে ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে কোনো একটা অ্যাকাউন্টিং ইয়ারে কারেন্ট আউটপুট প্লাস ইম্পোর্ট মাইনাস কনজামশন প্লাস এক্সপোর্ট, যে অবশিষ্ট টাকাটা, অবশিষ্ট অংশটা পড়ে থাকে, সেই অবশিষ্ট অংশটিকে বলা হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন, বা বলা যেতে পারে সেটা ক্যাপিটাল। এবং সেই ক্যাপিটালটি কীভাবে সাধারণত আমরা বুঝি যে সে ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে বা ক্যাপিটাল ফর্মেশন হয়েছে, যদি কোনো একটা দেশের ফিক্সড ক্যাপিটাল বৃদ্ধি পায়, অর্থাৎ অর্থাৎ মেশিনারি, কনস্ট্রাকশন, বিল্ডিং এক্সেট্রা এক্সেট্রা, তার সঙ্গে যদি ইনভেন্টরি চেঞ্জ হয়, অর্থাৎ যে ক্যাপিটালটাকে আমি ইউটিলাইজ করব র মেটেরিয়াল প্রোভাইড করে সেখান থেকে যে আউটপুট করব, অর্থাৎ সেই র মেটেরিয়ালের কোনো পরিবর্তন হয়েছে কিনা, সেমি ফিনিশড গুডসের পরিবর্তন হয়েছে কিনা, ফিনিশড গুডসের পরিবর্তন হয়েছে কিনা, এই সমগ্র পরিবর্তিত যে রূপটি, সেই রূপের সঙ্গে যদি ফিক্সড ক্যাপিটালটা বৃদ্ধি পায়, তাহলে এই পরিবর্তিত অংশ এবং ফিক্সড ক্যাপিটালের যে অংশ, সেই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে এই যে অ্যাডিশনাল অ্যামাউন্টটা আমি পাবো, সেই অ্যাডিশনাল অ্যামাউন্টটিকে আমি বলবো পার্ট অফ ক্যাপিটাল, এটা এনহ্যান্সড হয়েছে ডিউ টু রিয়াল ইনভেস্টমেন্ট। এখন এই রিয়াল ইনভেস্টমেন্ট পেতে গেলে পরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সেভিংসটাকে বাড়াতে হবে। সেভিংসটা কীভাবে বাড়বে? সাধারণত সেভিংসের ক্ষেত্রে আমরা 3টি সেক্টর এখানে আলোচনা করেছি, হাউস হোল্ড, প্রাইভেট এবং পাবলিক। তাহলে প্রাইভেট এবং পাবলিক সেক্টর নিয়ে কোনো সমস্যা নেই, বা সেগুলো নিয়ে আলোচনা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ এইগুলো সাধারণত বলা যেতে পারে সেখান থেকে যে সেভিংসের যে হিসাবগুলো বা এস্টিমেশনগুলো পাওয়া খুব একটা সমস্যা হয় না। সমস্যাটা হয় সাধারণত হাউস হোল্ড সেক্টর থেকে, যেহেতু এর বেশিরভাগটাই আনঅর্গানাইজ সেক্টর, তাই সেক্ষেত্রে এদের যে ইন্ডিভিজুয়াল, সোল প্রোপ্রাইটার, পার্টনারশিপ, নন প্রফিট অর্গানাইজেশন, এদের যে ফিনান্সিয়াল সেভিংস পার্ট বা ফিজিক্যাল অ্যাসেটস পার্টস, এগুলো ক্যালকুলেশন করাটা জরুরি হয়ে পড়ে, এবং এগুলো খুব একটা ভাইটাল ভূমিকা নিয়ে থাকে, কারণ হাউস হোল্ড সেক্টর থেকেই সবথেকে বেশি সেভিংস হয়, এবং এখান থেকে সবথেকে বেশি ক্যাপিটাল ফর্মেশনের জন্য অর্থ ব্যবহৃত হয়। সেই জন্য এইটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্যই রাধাজেচেলিয়া কমিটি 1996 সালে, যেটা আমরা ট্যাক্স রিফর্ম কমিটি হিসেবে জানি, সেই কমিটিটি একটি বিশেষ সুপারিশ করেছিল যে হাউস হোল্ড সেক্টরের যে ফিজিক্যাল অ্যাসেটসের যে ক্যালকুলেশন, সেটাকে পৃথকভাবে করতে হবে। এবং যার ফলশ্রুতিতে এখানে আমরা একটি কমিটি পেয়েছিলাম, যেটা হচ্ছে KN রাজ কমিটি এবং রাধাজেচেলিয়া কমিটি। এই দুই কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তীকালে ফিনান্সিয়াল সেভিংস পার্টটি RBI পরিমাপ করে থাকে, ফিজিক্যাল অ্যাসেটস পার্টটি সাধারণত CSO করে থাকে। CSO AIBIS মানে হচ্ছে CSO একটি অংশ, এদিকে এন্টারপ্রাইজ সার্ভে অফ ইন্ডিয়া, এটা
এই অ্যাকচুয়ালি সোল প্রপার্টিশিপ বা যে সমস্ত ফার্মগুলো রয়েছে সেই ফার্মগুলোর ফিজিক্যাল পার্টটা পরিমাপ করে থাকে। পরিমাপ করার পরে এবং আরবিআই যে প্রাইভেট সেক্টরের যে পরিমাপ এস্টিমেশন করে থাকে, এদের সমগ্র যে ফিগারটি সেটি কম্পাইল করে সিএসও করে সেটা সাধারণত কী করে প্রত্যেক বছরে সেই রিপোর্ট আকারে সেটা বের করে এবং ক্যাপিটাল ফর্মেশনের যে বিষয়টি সেটি কী করে 10 বছর অন্তর অন্তর সেভিংসটি যেমন প্রতি বছর সিএসও হিসাব বের করে, কিন্তু ক্যাপিটাল ফর্মেশনের যে পার্টটি সেটা 10 বছর অন্তর অন্তর সিএসও কম্পাইল করে বের করে এবং সেটি লাস্ট রিলিজ হয়েছে 2013 সালে, অর্থাৎ 2023 সালে আবার সেটি রিপোর্ট আবার তার এস্টিমেশন প্রকাশ করবে। তো এই সিএসও ক্যাপিটাল ফর্মেশনের জন্য যে এস্টিমেশন করে থাকে সেটা প্রোডাক্ট মেথডে করে থাকে এবং সেটি দুটো প্রাইসে করে থাকে, একটা মার্কেট প্রাইস, অপরদিকে কনস্ট্যান্ট প্রাইস, এবং এর বেস ইয়ার 1999-2000। তো এইগুলো মোটামুটি আমাদের ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড সেক্টর এবং প্রাইভেট এবং পাবলিক সেক্টরের সেভিংস, এবং সেই সেভিংসটাকে মোবিলাইজ করা হয় বিভিন্ন গভর্নমেন্ট পলিসি, বিভিন্ন ধরনের ফিসক্যাল পলিসি রয়েছে, তার মধ্যে ক্যাপিটাল মার্কেটের নেচার, এগুলো বিষয়ের উপর ভিত্তি করে এটা মোবিলাইজড হয় এবং মোবিলাইজড হয়ে সেটা ইনভেস্টমেন্ট আকারে রূপান্তরিত হয়। এবং যখন ইনভেস্টমেন্ট আকারে রূপান্তরিত হয়, এই ইনভেস্টমেন্ট যখন রিয়েল ইনভেস্টমেন্ট রূপে ক্যাপিটাল ফর্মেশনের পার্ট নিয়ে থাকে, সেই ক্যাপিটাল ফর্মেশন জিডিপি বৃদ্ধিতে সহায়ক হয়ে থাকে এবং এই জিডিপি বৃদ্ধির সঙ্গে ক্যাপিটালের যে রিলেশনশিপ, অর্থাৎ কত ক্যাপিটাল বৃদ্ধি করলে 1 ইউনিট জিডিপি বাড়বে, সেই রিলেশনশিপটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও বা আইসিওআর। তো এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখতে হবে যে সাধারণত হাউসহোল্ড সেক্টরে যে সেভিংস পার্টটা সেটা যথার্থভাবে হিসাব করা ডাইরেক্টলি সমস্যা। তার জন্য টোটাল যে গ্রস ডোমেস্টিক সেভিংস রয়েছে বা হয়, সেই গ্রস ডোমেস্টিক সেভিংস থেকে প্রাইভেট কর্পোরেট সেক্টরের সেভিংস এবং পাবলিক সেক্টরের যে সেভিংস, এই দুটো সেভিংসকে বিয়োগ করলে বা বাদ দিলে পরে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে হাউসহোল্ড সেক্টরের সেভিংস হিসেবে ক্যালকুলেশনে দেখানো হয়, অর্থাৎ ডাইরেক্টলি হাউসহোল্ড সেক্টর সেভিংসটিকে দেখানো হয় না, বা তার দ্বারা ক্যাপিটাল ফর্মেশন কত হয়েছে সেই ক্ষেত্রেও ওই সাধারণত প্রাইভেট কর্পোরেট সেক্টর এবং পাবলিক সেক্টরের যে টোটাল ক্যাপিটাল ফর্মেশনের অংশ, সেই টোটাল ক্যাপিটাল ফর্মেশন অংশ থেকে এই দুটো সেক্টরের পার্টটিকে বাদ দিলে হাউসহোল্ড সেক্টরের ক্যাপিটাল ফর্মেশনের পার্টটা পাওয়া যায়। তো এই ওভারঅল বিষয়টি আলোচনা করা হলো, তবে এই বিষয়টি আলোচনা করার মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট যেটা এখানে রয়েছে ডিটারমিনেন্ট, অর্থাৎ এই ক্যাপিটাল ফর্মেশন বা জিডিএস বা গ্রস ডোমেস্টিক সেভিংস, এগুলোর নির্ধারক ভূমিকাকে পালন করে থাকে বা রিলেশনশিপ কোনগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, যেমন ইনফ্লেশন সাধারণত সেভিংসের ক্ষেত্রে কিছু ভূমিকা নিয়ে থাকে। মডারেট টাইপের ইনফ্লেশন হলে পরে, অর্থাৎ 4 থেকে 6-এর মধ্যে যদি রেট থাকে ইনফ্লেশনের, তাহলে সেটা সাধারণত সেভিংসের টেন্ডেন্সিকে বাড়ায় বা প্রপেন্সিটি টু সেভিংসকে বাড়িয়ে দেয়। ট্যাক্স রেট সাধারণত নেগেটিভ এফেক্ট ফেলে থাকে। ট্যাক্স রেট যদি বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে সেভিংসের পরিমাণ অটোমেটিক কম হবে। ইন্টারেস্ট রেট যদি বৃদ্ধি হয়, সেভিংস রেট বৃদ্ধি হবে, কারণ প্রাইস অফ মানি বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার প্রবণতা বাড়বে এবং সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য সেভিংসটাও বৃদ্ধি পাবে। অপরদিকে ইকোনমিক গ্রোথ বৃদ্ধি হলে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি হবে, পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি হলে সেভিংস রেটও বৃদ্ধি পাবে। ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এটা সাধারণত নেগেটিভ এফেক্ট হয়ে থাকে, এর সঙ্গে রিলেশনশিপটা নেগেটিভ হয়ে থাকে। ব্যাংক ব্রাঞ্চ এক্সপানশন, অর্থাৎ যতটা পরিমাণে ব্যাংকের ব্রাঞ্চগুলো এক্সপান্ড করা যাবে তত পরিমাণে সেভিংসটা বৃদ্ধি পাবে। তো এই ডিটারমিনেন্টসগুলো মুখ্য ভূমিকা নিয়ে থাকে গ্রস ডোমেস্টিক সেভিংসের ক্ষেত্রে এবং ক্যাপিটাল ফর্মেশনের ক্ষেত্রে। এই হচ্ছে আজকের আমার ক্যাপিটাল ফর্মেশন নিয়ে মূল বক্তব্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই পর্যন্ত বলে আমি শেষ করছি।